পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। কলকাতার রাজপথে আজ নতুন স্লোগান। যে শহর একসময় লাল পতাকার গর্জনে কাঁপত, যে বাংলার রাজনীতি একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, সুভাষচন্দ্র বসুর বিপ্লবী চেতনা আর বামপন্থী ছাত্র আন্দোলনের ভিতের উপরে দাঁড়িয়েছিল, সেই বাংলার ক্ষমতার কেন্দ্রে আজ উঠে এসেছে অন্য এক আদর্শ। কিন্তু কোনো আদর্শ কি একদিনে ক্ষমতায় পৌঁছায়? তার জন্য লাগে সময়, দশক, কখনো কখনো প্রায় 100 বছরেরও বেশি। আর এই গল্পটা শুরু হয়েছিল ব্রিটিশ ভারতের এক উত্তপ্ত সময়ে। এই যে দল ভারতীয় জনতা পার্টি, যারা মূলত হিন্দুত্ববাদকে সামনে রেখে লড়াই করে উঠে এসেছে, তাদের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? কিভাবে তারা একটা সর্বভারতীয় দলে পরিণত হলো? আর কিভাবেই বা সার্বভৌম সর্বধর্ম গণতান্ত্রিক দেশে তারা এভাবে ছড়িয়ে পড়ল? আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। (1925 সাল, নাগপুর। দেশ তখন ফুটছে, রাস্তায় স্বাধীনতা আন্দোলন চলছে, বাংলার যুবকরা গোপনে বোমাও বানাচ্ছে, পাঞ্জাবে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ, আন্দামানের সেলুলার জেলের অন্ধকার সেলে বন্দি অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। ঠিক সেই সময় ভিড়ের বাইরে দাঁড়িয়ে একজন মানুষ অন্য কিছু ভাবছিলেন, কেশব বলিরাম হেডগেওয়ার। তার প্রশ্ন ছিল, ইংরেজ চলে গেলেও ভারত কি সত্যি এক থাকবে? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় রাষ্ট্রীয় সমাজ সেবক সংঘ বা আরএসএস। প্রথম দিকে সংগঠনটা ছিল খুবই ছোট, কোনো রাজনৈতিক দল নয়, কোনো নির্বাচনী প্রতীক নয়, শুধুমাত্র সকালে মাঠে জড়ো হওয়া কিছু যুবক, একসঙ্গে ব্যায়াম, শৃঙ্খলা, এক বিশেষ জাতীয়তাবাদের শিক্ষা। কিন্তু এখানেই শুরু হয় প্রথম বিতর্ক। কারণ সেই সময় যখন ভগৎ সিং ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছেন, যখন ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে উঠছেন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গড়ছেন, তখন আরএসএসকে সরাসরি স্বাধীনতা আন্দোলনের সামনের সারিতে খুব কমই দেখা গেছে। সমালোচকরা আজও প্রশ্ন তোলেন যে স্বাধীনতার লড়াইতে তারা কোথায় ছিল। আবার সমর্থকদের যুক্তি অন্য। তাদের মতে আরএসএস অস্ত্র হাতে আন্দোলন করেনি ঠিকই, কিন্তু সমাজকে সংগঠিত করেছে, এমন একটা হিন্দু সমাজ তৈরি করতে চেয়েছে যারা ভবিষ্যতে নিজেদের পরিচয় নিয়ে একজোট থাকবে। আর এই দ্বন্দ্বটাই পরে ভারতের রাজনীতির অন্যতম বড় সংঘর্ষ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই সময়ে আর একটা নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে, বিনায়ক দামোদর সাভারকর। তিনি এই হিন্দুত্ব শব্দটাকে নতুন রাজনৈতিক অর্থ দিলেন। তার মতে ভারত শুধুমাত্র একটা দেশ নয়, এটা একটা সভ্যতা, আর সেই সভ্যতার কেন্দ্র হিন্দু পরিচয়। এই ধারণা ধীরে ধীরে সংগঠনের ভিতরে প্রবেশ করতে শুরু করে। আর ঠিক তখনই উপমহাদেশ এগোতে থাকে তার সবচেয়ে ভয়ঙ্কর বিভাজনের দিকে। 1947 দেশ স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার সঙ্গে এলো রক্ত, দেশভাগ, দাঙ্গা, ট্রেনে ট্রেনে মৃতদেহ, হাজার হাজার উদ্বাস্তু সীমান্ত পার হচ্ছে, বাংলাও ভেঙে গেল। এই সময় থেকেই ধর্মীয় পরিচয় ভারতের রাজনীতিতে আরও ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর ঠিক তার 1 বছর পর 1948 সালের 30শে জানুয়ারি, দিল্লি। সন্ধে নামছে, মহাত্মা গান্ধী প্রার্থনা সভার দিকে হাঁটছেন। হঠাৎ গুলির শব্দ, দেশ থমকে যায়। স্বাধীন ভারতের ইতিহাসে ঘটে গেল প্রথম অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক হত্যাকাণ্ড। হত্যাকারী নাথুরাম গডসে, যিনি নাকি সরাসরিভাবে যুক্ত ছিলেন আরএসএস এর সঙ্গে। তার অতীত সংযোগ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক, আর সঙ্গে সঙ্গেই নিষিদ্ধ হয়
রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ বা আরএসএস। যদিও আদালতে আরএসএস এর বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র প্রমাণ হয়নি, কিন্তু সেই ঘটনার ছায়া আর কোনোদিন পুরোপুরি সরে যায়নি। বরং এখান থেকেই শুরু হয় ভারতের সবচেয়ে বড় আদর্শিক যুদ্ধগুলোর মধ্যে একটা। ওঠে প্রশ্ন, ধর্মনিরপেক্ষ ভারত নাকি হিন্দুত্ববাদী ভারত? কিন্তু আরএসএস হারিয়ে যায়নি, বরং তারা আরও গভীরে প্রবেশ করতে শুরু করে। ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামের শাখা, শহরের ক্যাডার, ধীরে ধীরে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হতে থাকে। আর এই নেটওয়ার্ক বাড়তে বাড়তেই 1951 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেন ভারতীয় জনসংঘ নামে একটি দল। এই প্রথম আরএসএস এর আদর্শ সরাসরিভাবে রাজনৈতিক মঞ্চে প্রবেশ করে। তারপর সময় এগোতে থাকে। এলো 1975। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার এমার্জেন্সি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দেশে গণতন্ত্র প্রায় স্তব্ধ, বিরোধীদের গ্রেফতার করা হচ্ছে, সংবাদপত্রের কি ছাপানো হবে সেসব নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সময়ে আবারও নিষিদ্ধ হয় আরএসএস, কিন্তু এই সময়ে তারা নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সংগঠন হিসাবে তুলে ধরতে শুরু করে। জেল, আন্দোলন, গোপন সংগঠন সবকিছু তাদের ক্যাডারদের আরও শক্ত করে তোলে। তারপরে আসে 1980, আর এখনই জন্ম নেয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। শুরুতে খুব বড় শক্তি কিন্তু ছিল না এই পার্টি, কিন্তু তারা বুঝে গিয়েছিল ভারতের রাজনীতিকে বদলাতে হলে মানুষের আবেগে পৌঁছতে হবে, ইমোশনে আঘাত করতে হবে। আর সেই আবেগের কেন্দ্র হয়ে ওঠে অযোধ্যা, রাম জন্মভূমি। দাবি ওঠে সেখানেই নাকি ভগবান রামের জন্ম হয়েছিল, আর সেখানেই নাকি দাঁড়িয়ে রয়েছে মুঘল আমলের স্থাপত্য বাবরি মসজিদ। দেশ জুড়ে শুরু হয় রাম মন্দির আন্দোলন। রাস্তায় লাখ লাখ মানুষ, ধর্মীয় মিছিল, স্লোগান, টিভিতে সরাসরি সম্প্রচার। ভারতের রাজনীতি হঠাৎ করেই যেন বদলে যেতে শুরু করলো। আর এই বদলটা তীব্র আকার নেয় 1992 সালের 6ই ডিসেম্বর। হাজার হাজার করসেবক অযোধ্যায় জড়ো হয়, আর কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে ফেলা হয় বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য বাবরি মসজিদ। দেশ জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, দাঙ্গা, হত্যা, অবিশ্বাস। অনেকের মতে এই ঘটনাই ভারতের রাজনীতিকে স্থায়ীভাবে ধর্মীয় মেরুকরণের পথে ঠেলে দেয়। কিন্তু বিতর্ক এখানেই থামেনি। এলো 2002। গোধরায় ঘটে গেল মারাত্মক ট্রেন অগ্নিকাণ্ড। একটি ট্রেনে আগুন লাগে, আর সেই ট্রেনে সফররত বহু করসেবক মারা যান। মনে করা হয় এটা ইসলাম ধর্মাবলম্বীদের কাজ। তারপর গুজরাট জুড়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। আজও সেই ঘটনার আলোচনা হলে ভারত পুরো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল বলে এটা পরিকল্পিত হিন্দু বিরোধী আক্রমণ ছিল, আর অন্য দল বলে তারপরে যা হয়েছিল তা ছিল ভয়ঙ্কর প্রতিশোধমূলক সহিংসতা। এই সময় থেকেই হিন্দুত্ব আর শুধুমাত্র আদর্শ হয়ে থাকেনি, এটা হয়ে ওঠে নির্বাচনী শক্তি। তারপর একের পর এক বিতর্ক, লাভ জিহাদ তত্ত্ব, গোরক্ষার নামে গণপিটুনি, ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, মব লিঞ্চিং, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এরকম বহু বিতর্ক এসেছে এই পার্টির উপর। সমালোচকদের অভিযোগ, হিন্দুত্ববাদী রাজনীতির উগ্র অংশ সমাজে ইচ্ছাকৃত উত্তেজনা তৈরি করে। আবার সমর্থকদের দাবি এগুলো হিন্দু সমাজের আত্মরক্ষার প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়। তারপর ইতিহাস নিয়েও শুরু হয় নতুন বিতর্ক। আন্দামানের সেলুলার জেলে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা বদলানো নিয়েও বিতর্ক ওঠে। পাঠ্য বইয়ে ইতিহাস পরিবর্তনের অভিযোগ ওঠে। মুঘল ইতিহাসের গুরুত্ব কমানো, নতুন জাতীয় ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, এইসব নিয়েও তীব্র মতভেদ তৈরি হয়। আর বাংলায় এই সংঘর্ষটা আরও জটিল, কারণ বাংলা তো শুধুমাত্র একটা রাজ্য নয়, এটা একটা সাংস্কৃতিক পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উদারতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ,
সত্যজিৎ রায়ের যুক্তিবাদ এই মাটির সঙ্গে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ ঠিক কতটা খাপ খাবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে বাংলাও বদলে যাবে? কারণ ইতিহাস বলে কোনো আদর্শ প্রথমেই কিন্তু ক্ষমতায় আসে না, সে আগে ঢোকে মানুষের মনে, সংস্কৃতিতে, ভাষায়, পরিচয়। আর যখন সেটা একদম রাষ্ট্র ক্ষমতায় পৌঁছায় তখন সেটা শুধুমাত্র সরকার থাকে না, সেটা হয়ে ওঠে একটা ন্যারেটিভ। আজ পশ্চিমবঙ্গের আকাশে নতুন পতাকা উড়ছে, গেরুয়া পতাকা উড়ছে, কিন্তু আসল প্রশ্নটা এখনো বাতাসে ভাসছে। এটা কি শুধুমাত্র সরকার পরিবর্তন, নাকি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আদর্শিক পরিবর্তনের আরও একটা ধাপ? উত্তরটা তো সময়ই বলবে, তাই না? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।